দ্বিতীয়বার এবারও একেবারে মঞ্চ বেঁধে রাজনৈতিক মঞ্চ 21শে জুলাই পালন হয়। এই যে 21শে জুলাই পালন, শহীদদের শ্রদ্ধা, 13 জন শহীদ, সেই মঞ্চেই তো গান বাজছে, অত্যাধুনিক গান। আমি বলছি এই যাবৎকালে এই অবস্থানও আমাদের দেখতে হয়েছে। এটা স্মরণসভা কতটা রাজনৈতিক, আর আপনার চোখে 21শে জুলাইটা ঠিক কী? এখন 1993 সালের 21শে জুলাই যখন 91-এ নির্বাচন হলো, নির্বাচনে হেরে গেল। 92-এ যখন অযোধ্যা কেন্দ্র করে মসজিদ ভেঙে দিল, তারপরে যে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি, এই রাজ্যে যে পরিস্থিতি, এরকম একটা সময়ে তখন কংগ্রেসের যুব কংগ্রেসের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, কংগ্রেসের লিডার হচ্ছে তখন সমীর মিত্র। একবার বাই ইলেকশন হলো 92 সালে। সেই বাই ইলেকশানে মমতা তার প্রার্থী হারলো বালিগঞ্জে। স্বপন চক্রবর্তী বুঝে একজন খুন হলো, সেখানে হই হই করে লাগিয়ে দিয়েছিল। তারপরে ইউসুফ কমিশন হলো। ইউসুফ কমিশনের জ্যোতিবাবু বললেন, ঠিক আছে, যদি কোনো কারচুপি হয়ে থাকে, রিগিং হয়ে থাকে, তদন্ত করুন বিচারপতিকে দিয়ে। বিচার বিভাগেও তদন্ত করলেন, KM ইউসুফকে দিয়ে তদন্ত করালেন। তদন্তের রায় বেরোলো, তাতে পরিষ্কার দেখা গেল যে তার দলের মধ্যে গণ্ডগোল ছিল। সুব্রত মুখার্জিকে মারতে গেছিল, সৌগত রায় তারা গিয়েছিল, দলের মধ্যে বিভাজন। সমীর মিত্র মমতা ব্যানার্জিকে হারিয়েছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে। প্রণব মুখার্জির উপর লাঠি পড়েছিল। সেই ঘটনা 9ই আগস্টে। তার বদলা নিচ্ছিল বালিগঞ্জের উপনির্বাচন, সেটাও হলো না। তারপরে যখন 92 সালে পারছে না, 93-এ তখন ওরা রাইটার্স অভিযান করেছে দখল করার জন্য। এবার পুলিশ বাধা দিয়েছে, 13 জন প্রাণ গেছে। পুলিশের উপর পুলিশকে কাঁচা বাস দিয়ে, বন্দুক দিয়ে কে মারতে গেছিল? ওরা করতে গেল, এইসব হলো। 13 জন মারা গেল, শহীদদের কথা বলা হলো। তখন এটা যুব কংগ্রেসের নামে হয়েছিল। তো যুব কংগ্রেস তো তখন তৃণমূল জন্ম নেই, তখন যুব কংগ্রেস মানে কংগ্রেসের শাখা। এই যেমন এই ঘটনা ঘটে 93 সালের 21শে জুলাই। আমি বিধানসভায় ছিলাম, তখন বিধানসভার সদস্য। সাধারণ পাণ্ডেরা ছুটতে ছুটতে চলে গেল বিধানসভায়। মারধর হচ্ছে, মানে কে মারছে? বলে আমাদের লোকেরা মারছে। তারপর তদন্ত হয়ে রায় বেরোলো, সেটা পরিষ্কার বলা হলো। এইবার এই 93 সালে 21শে জুলাইয়ের পর থেকে ওরা 21শে জুলাই পালন করছে। আগে যুব কংগ্রেস বার করতো, 98-এর পর তৃণমূল কংগ্রেস তৈরি হলো। এবার তৃণমূল কংগ্রেস করছে, তারা শহীদদের সম্মান দেয়। পাগলু নাচ হয়েছিল একবার ব্রিগেডে 21শে জুলাই। এটা শহীদদের সম্মান। আমরা যখন শহীদ স্মরণসভা করি, কোনো বেলেল্লাপানা আছে? দেখাতে হবে। শহীদদের প্রতি কোনো নাই। আসলে হচ্ছে এটা শো করছে তৃণমূল, এটা পিসি ভাইপোর শো। কে প্রেসিডেন্ট, কে সেক্রেটারি ব্যাপার নেই তো। তৃণমূলের যুব কংগ্রেসের প্রোগ্রাম হলে তো যুব কংগ্রেসের সভাপতি হবে। কে সভাপতিত্ব করে মিটিং? কে পরিচালনা করে? হয় মমতা ব্যানার্জি, নয় আর সুব্রত বক্সিকে বসিয়ে রাখে। এ আছে, কোনো ব্যাপার নেই। কারণ এইটা ওরা সভা করবে, ওদের কর্মী মারা গেলে তাকে করবে। কিন্তু তারপরে 21শে জুলাইকে নিয়ে কমিটি করা হলো এই সরকার আসার পর। সেটা তো 13 বছর চলে গেল। মাননীয় প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন করেছিল। তদন্ত কমিশন রিপোর্ট কোথায়? যদি আগের সরকার দায়ী হয়, জ্যোতি বসু দায়ী হয়, বুদ্ধদেব ভট্টাচার্য দায়ী হয়, বা পুলিশ দায়ী হয়, অফিসার দায়ী হয়, তখন মনীষ গুপ্ত ছিলেন স্বরাষ্ট্র সচিব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? শহীদ দিবস হলো একটা কথা আছে, কজ অ্যান্ড এফেক্ট। এফেক্টটা নিয়ে আমি হইচই করছি, কজটা কী কারণে তোমার হলো? তুমি লাঠিগুলি বাদ দিয়ে রাইটার্স দখল করবে। রাইটার্স তো যেতে হয়, তুমি আলটিমেটলি এসছো 11 সালে রাইটার্সে, ঢুকেছ ভোটের রায়ে, কেউ কিছু বলেনি। বুদ্ধদেব ভট্টাচার্য রেজিগনেশন দিয়ে চলে এসছে, কারণ তুমি জিতেছ। তৃণমূল
কংগ্রেস জিতেছে, তৃণমূল কংগ্রেস জিতেছে, ওদের জোট জিতেছে 11 সালে, বাস রায় মেনে নিয়েছি। শপথ গ্রহণ অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্য গেছে, বিমান বোস গেছে, সবাই গেছে, আমরা তো মাথা বেঁধে নিয়েছি। তুমি 11 সাল থেকে আজকে 24 সাল হয়ে গেল, এতগুলি শহীদ দিবস পালন করলে, এখন পর্যন্ত তুমি তোমার রিপোর্ট বের করলে না কেন? প্রকৃত খুনি কে? কারা 13 জনকে মেরেছিল? শহীদ দিবস, শহীদ কাদের গুলিতে প্রাণ গেল, কার অর্ডারে প্রাণ গেল? নেই। প্রতিবার আছে 21শে জুলাই, আসে 21শে জুলাই চলে যায়। শুধু আমরাও দেখেছি মিটিং, মিছিল, জমায়েত সব দেখেছি। আর 21 তারিখে কী হয়েছিল আর সচক্ষে দেখেছি, বিধানসভায় দেখেছি, বাইরে দেখেছি, তার আগে 2 দিন ধরে কী হচ্ছিল তাও দেখেছি। একটা আন্দোলন করলে, সংগ্রাম করলে ক্ষয়ক্ষতি হয়। আমাদেরও 59 সালে 31শে আগস্ট খাদ্যের দাবিতে মিছিল করতে লাঠিপেটা করে 80 জনকে মেরেছে। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু ভাঙচুর করেছি কোথাও। মমতা ব্যানার্জি যেমনটা অভিযোগ করে, চুলের মুঠি ধরে আমাকে রাইটার্স থেকে বার করে দিল, 13 জনকে তারাই মারলো। যখন স্বরাষ্ট্র সচিব আপনি যেরকম বলছেন মনীশ গুপ্ত, তার দায় এই চুলের মুঠি ধরা। এই মনীশ গুপ্তকে তো তিনি নিয়ে মন্ত্রী করলেন, রাজ্যসভার মেম্বার করলেন। তাহলে মনীশ গুপ্ত যদি করে থাকে, তাহলে মনীশ গুপ্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মনীশ গুপ্তকে তো আরও প্রাইজ দিলেন, তাহলে পেছনে আগে থেকে কোনো যোগাযোগ ছিল? ওই ঘটনাটা ঘটাবার জন্য কারো কোনো ভূমিকা ছিল? আপনি কোনো রাজনৈতিক নেতাকে লিডার করেননি, আপনি একজন ব্যুরোক্রেটকে করেছেন। আমার করতে আপত্তি নেই, ব্যুরোক্রেট কি রাজনীতি করতে পারে? না, করতে পারে। কিন্তু আপনি যার বিরুদ্ধে অভিযোগ করলেন তাকে আপনি কি করে সামনে আনলেন? তাকে আপনি মন্ত্রিসভায়, অন্যরা মন্ত্রিসভার স্থান দিলে আপনি কি করে মন্ত্রিসভার স্থান দিলেন? এই কমিশন গঠিতেছে, সেই কমিশনের বুদ্ধদেব ভট্টাচার্য গেছেন, বিমান বোস গেছেন সাক্ষী দিতে, আমি সঙ্গে গেছি। তারা তো অস্বীকার করেনি, তারা তো এটাকে উপেক্ষা করেনি। ঠিক আছে, আইনগত ব্যবস্থা, একটা কমিশন করলে কমিশনে যাওয়ার হচ্ছে একটা ওদের অধিকার, কমিশন গঠন করা। আমার কর্তব্য হচ্ছে কমিশনে গিয়ে সাক্ষী দেওয়া, করেছি। বুদ্ধদেব ভট্টাচার্য বলে যে আমি যাবো না, বিমান বোস তো বলেনি আমি যাবো না। তাহলে প্রশ্ন হচ্ছে সব কাজ করা হয়েছে। এখন প্রতি বছর 21শে জুলাই পালন হয়। এখন বলবে এইবার আমরা, ওই দিন মমতা ব্যানার্জি বলেছে আচ্ছা শহীদ দিবসে বিজয় উৎসব পালন করে। যেদিন রেজাল্টটা বেরোলো 13 তারিখে 4টে উপনির্বাচনে, মমতা বলল 21শে জুলাই আমরা এটা উদযাপন করি। এটা কি শহীদদের প্রতি সম্মান দেওয়া হলো? যারা খুন করেছে তাদের ধিক্কার জানানো হলো? শহীদ দিবসে তো তুমি ক্ষোভ, রাগ এটাকে সংহত করবে, যারা করেছে তার বিরুদ্ধে ঘৃণা তৈরি করবে। ওখানে উৎসব করলে কী করে হবে? আসলে একটা দিন, একদিন প্রতিদিন একটা দিনকে দিয়ে কিছু লোককে আনলো, হই হই করলো, চলে গেল, যেখানে ছিল সেখানে রইল। আরেকটা দল আপাতমস্তক প্রাতিষ্ঠানিক দুর্নীতি জালে জড়িয়ে গেছে। যেখানে যা কিছু হচ্ছে, শাহজাহান থেকে বলো, জেসিবি বলো, জয়ন্ত বলো, এই সাদ্দাম বলো, যা হবে তৃণমূল ধরা করছে। যে কোনো অপরাধে, হয় তৃণমূল না বিজেপি, হয় তৃণমূল থেকে বিজেপিতে গেছে, না বিজেপি থেকে তৃণমূল এসছে। ও বলছে ওখানে চলে গেলে বিজেপি আর অদ্ভুত দল, ওরা বলে আমাদের এখানে চলে আসুক, আসলে আমরা সার্ফে কাছা ধবধবে সাদা ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার করব। কিছু বলতে পারছে না। আরে যে লোকটা 2021-এ বিজেপির হয়ে জিতল, সে আবার তৃণমূলের হয়ে জিতল। কৃষ্ণ কল্যাণী অধিকারী, মুকুটমণি অধিকারী 10ই মার্চ জয়েন করলো, এমএলএ থেকে এমপি প্রার্থী হলো। সেই লোকটা আবার এমএলএ হয়ে গেল। যে 21 সালে হলো
পদ্ম ফুলে, সে 24 সালে হলো ঘাস ফুলে। এটা কি 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 বার্তা যাচ্ছে? শহীদদের প্রতি সম্মান দেখা হচ্ছে? শহীদদেরকে নিয়ে গেলে বলে রাইটার্স দখল, রাইটার্স দখল তো ভোটে দখল হবে। তাহলে তুমি সংসদীয় গণতন্ত্র মানো না, যেটা বিজেপি মানে না, ওরাও মানে না। এখন শিক্ষা হচ্ছে, আজকে দেখলাম কেন এত সিট হারলো উত্তরপ্রদেশে, এই নিয়ে সমীক্ষা করছে। কালকে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের মধ্যে বিতর্ক। অমিত শাহ বলেছিল 31টা আসন পাবে, পেল 12টা। ও বলেছিল ইসবার 400 পার, 240 ক্রস করলো না। মিলছে না, এখানে মিলছে না, এখানে বিপর্যয় করছে। তারপরে ওখানে আর তৃণমূল এখানে 29টা সফল পেয়ে গেছে, কারণ বিজেপি দুর্বল হচ্ছে। কিন্তু বিজেপি দুর্বল হয়ে বাইনারি করছে, মেনুকরণ করেছে, করে বিরোধীদের কোনো স্পেস দেবে না। সিপিআইএমকে এখানে কোনো আসন জিততে দেবো না, এটা হচ্ছে এগ্রিমেন্ট। সিপিআইএমকে আসন জিততে না দিলে যদি মানুষের উপকার হয়, তাহলে যদি দুর্নীতি বন্ধ হয়, নিয়োগ যদি ঠিকমতো হয়, সকলের কাজ হয়, সকলের শিক্ষা হয়, সকলের বাসস্থান হয়, সকলের মুখে অন্ন জোটে, আমাদের কী অসুবিধা আছে? মানুষের কী অসুবিধা আছে? সিপিআইএম মানে প্রতিবাদ, সিপিআইএম মানে অধিকার আদায়, সিপিআইএম মানে 12 ক্লাস পর্যন্ত ফ্রি, সিপিআইএম মানে মাস্টারমশাইদের পে প্যাকেট, সিপিআইএম মানে অপারেশন বর্গা, সিপিআইএম মানে ক্ষেতমজুরের মজুরি। এই তো বামপন্থা। কে করেছে? ভারতবর্ষের সংবিধান 50 সালে তৈরি হয়েছে, 26শে জানুয়ারি লেখা ছিল সংবিধানে 14 বছর পর্যন্ত ছেলে মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করবে। বামফ্রন্টের জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার আগে হয়েছে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা, এক ধাক্কায় অষ্টম দশম দ্বাদশ। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, পার্থদে শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী শম্ভু ঘোষ। 8 হলো, 10 হলো, 12 হলো, তুলনা করবে? 2,75,000 মাধ্যমিক পরীক্ষা দিত, 10 লক্ষ পরীক্ষা দিচ্ছে, আর গতবারের আগের বার 4 লক্ষ পরীক্ষার্থী কমে গেছে মাধ্যমিক। বামফ্রন্টরা বলে পরীক্ষার্থী বাড়ে, মহিলা সংখ্যা বাড়ে, ছাত্রীরা বেড়েছে, আর এরা আসার পর কমছে। এখানে খাদ্যশস্য উৎপাদন হতো 1,88,75,200 হেক্টর জমি, 1959 সালে ছিল, এখনও আছে। সেই সময় উৎপাদন হতো 39 লক্ষ মেট্রিক টন। তারপরে যুক্তফ্রন্ট আসার পর 74 লক্ষ মেট্রিক টন হলো। এটাকে 1,45,00,000 মেট্রিক টনে উন্নীত করলো বামফ্রন্ট। বামফ্রন্ট খারাপ, তৃণমূল কী করলো? তো উৎপাদনটাকে বাড়ালো না কমালো? খালি 1,000 টাকা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, দিক ভালো, এবার তো আমরা বলছি ভালো দিচ্ছে, কিন্তু তুমি এইটা দিচ্ছ, স্থায়ী রোজগারের ব্যবস্থা করছো না। আর মাস্টারমশাইদের মায়না 356 ছিল ইনস্টলমেন্টে, সেটাকে বাড়াতে বাড়াতে প্রাইমারিতে সেকেন্ডারিতে 50,000 মায়না আনছে। এখন মাসেরটা মাসে বাড়তে, আগে হতে হাত পাততে হতো কেরানির কাছে, এখন তোমাকে পে প্যাকেট দিচ্ছে। এইগুলিকে আলোচনার মধ্যে না এনে 21শে জুলাই আমি দেখে নেবো, এর কোমর ভেঙে দেবে, এর ভেঙে দেবে, বিজেপির বিরুদ্ধে বলবে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলবে, আসা গেল। বিজেপি যে কথা বলছে সেটাও ভেবে দেখা দরকার। একদম রাজ্য স্তরের নেতা, আমাদের একটি সাক্ষাৎকারে রাহুল সিনহা যেরকমটা জানিয়েছিলেন, বলছেন কমিউনিস্ট পার্টি তো শতাব্দী প্রাচীন পার্টি, কিন্তু তাদের সারা ভারতে এত বিস্তৃতি, ছোট পার্টি বড় হয়ে গেল, কমিউনিস্ট পার্টি মাত্র 3-4টে রাজ্যে রইল এবং এখন তো শূন্যের পর্যায়ে, তাদের কথার কোনো গুরুত্ব? এইসব কথার তো কোনো মানে নেই, শূন্য অনেক সময় হয়। 1972 সালে পশ্চিমবাংলায় যখন রিগিং করেছিল, তখন এর মধ্যে 14টা আসনে জিতেছিল সিপিআইএম, কিন্তু রিগিংয়ের প্রতিবাদ করে 1972 সালে কোনো এমএলএ বিধানসভায় যায়নি, দীনেশ মজুমদার থেকে শুরু করে কেউ যায়নি, তারা কোনো সুবিধা নেয়নি।
তখনও বিধানসভা শূন্য ছিল, 72 থেকে 77 বিধানসভা আমরা শূন্য ছিলাম। অন্য কোনো পুরসভায় পঞ্চায়েতে কোথাও যেতে দেয় ছিলই না, স্কুল কলেজ ছাত্র সংসদ সব বন্ধ ছিল। 77-এ যখন ভোট হলো, জ্যোতি বসু 178টা MLA লিডার হয়ে 21শে জুন গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, শূন্য থেকে 100। বিজেপি এত কথা বলছে, বিজেপি কতদিন শূন্য ছিল পশ্চিমবঙ্গ বিধানসভায়? হিসাবটা দেবে তো? এখনও কটা রাজ্যে শূন্য আছে, হিসাব দেবে তো? আমরা কেরালায় সরকারে আছি, ত্রিপুরার সরকারে ছিলাম জোর করে। এখন মানুষ বুঝতে পারছে এই যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, জোর করে কীভাবে প্রার্থী দিতে দিচ্ছে না। এখানে 34% বিনা প্রতিদ্বন্দ্বিতা, ওখানে 96% বিনা প্রতিদ্বন্দ্বিতা। হ্যাঁ, বুঝতে হবে তো। সুতরাং আমরা শূন্য। কিন্তু কৃষক আন্দোলন কে করলো? প্রথম কৃষক আন্দোলনের পথ কে দেখালো? অশোক ধাওলে 2017 সালে। লং মার্চ, ওই মহিলার রক্তে, পায়ে রক্তাক্ত পায়ের ছবি আনন্দবাজার ছাপে, আর অর্ণব গোস্বামী ছাপেনি বলে, দেখাতে পারেনি বলে পরে ক্ষমা চেয়েছিল। শোকলাই শেখনাই ওয়াগলে মহিলাটির নাম, দেখতে হবে তো। তারপরে 500টা সংগঠনকে এক কাট্টা করে নরেন্দ্র মোদীকে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য করল। কৃষি বিল প্রত্যাহার করার পরে নির্বাচনে আমরা কিছু ফল পাইনি। এই যে আজকে পাঞ্জাবে হারল, বিজেপি নেই, হরিয়ানা বুক কাঁপছে, এখন গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছে যে মণিপুরে নীল হয়ে গেল। এগুলি কার? 63টা আসন থেকে কমে 32-এ চলে এলো উত্তরপ্রদেশে। এগুলি কার মুভমেন্টের ফসল? CPIM লাল ঝান্ডা ছাড়া হয়? এই যে ইন্ডিয়াটা হলো, কে তৈরি করলো? মমতা ব্যানার্জি বলছেন তিনি। উনি তৈরি করলে। ইন্ডিয়ার নামটা জানে ভালো করে। ইন্ডিয়ার প্রথম ইন্ডিয়া, N হচ্ছে ন্যাশনাল, ডিটা ডেভেলপমেন্টাল, পরের আইটা কি বলতে পারবো? এটা মানে কি? ইনক্লুসিভ। CPIM-এর দলিলে ইনক্লুসিভ আছে, ওরা হচ্ছে এক্সক্লুসিভ, আমাদের যে ইনক্লুসিভ। এই ইনক্লুসিভ কথাটা কে ব্যবহার করেছে? সীতারাম ইয়েচুরি। পরেরটা হচ্ছে অ্যালায়েন্স। মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জি যদি করে থাকে, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করা দরকার। ইন্ডিয়া যখন বৈঠক হচ্ছিল, অনেক বৈঠকে যায়নি, না গিয়ে কী বলেছে? কংগ্রেস 40টার বেশি আসন পাবে না, নবান্নে বসে বলেছে। তারপরে বলল আমি পরে ঠিক করব, ভোটের পরে ঠিক করব। যখন দেখলো চারিদিক থেকে রিপোর্ট দেখছে, যখন ইন্ডিয়া কংগ্রেস ভালো সিট পেয়ে যাচ্ছে, তখন বলে আমি করেছি। সময় বুঝে বুঝে ইন্ডিয়া করতে গিয়ে কসরত করতে CPIM ছাড়া কোন পার্টির রেজলিউশনে আছে যে সমস্ত বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে? মমতার কোনো রেজলিউশন দেখাতে পারবে যে বিজেপি RSS বিরোধী সমস্ত শক্তিকে, তার ভোটগুলিকে ম্যাক্সিমাইজ করতে হবে? কোন পার্টি বলেছে? CPIM নীল। CPIM-ই হচ্ছে তামিলনাড়ুকে, CPIM 2টো MP, আগের বার ছিল, এবার 2টো। CPI 2টো MP। এই যে বিহারে যে CPIM-এর লিবারেশন 2টো পেয়েছে, ওগুলি খেলতে হতে হয়। কিন্তু সব ঐক্যবদ্ধভাবে বামপন্থীদের আন্দোলনের ফসল, এক কাট্টা করার ফসল। তুমি ফল ভোগ করবে আর তুমি উল্টো কথা বলবে। CPIM-এর আরও সিট পাওয়া উচিত। CPIM তো একবার দেখিয়েছে যে 61টা পেলে কি হয়। মন্ত্রী হয় না, 100 দিনের কাজ আদায় করা যায়, রাইট টু ইনফরমেশান আদায় করা যায়, ফরেস্ট আইন সংশোধন করা যায়, ওইগুলি করা গেছে। গণতান্ত্রিক পরিবেশ, ঐক্য সংগতি রক্ষা করা যায়। কিন্তু CPIM-এর দাবি, কোন পার্টি দাবি করেছে বলতে পারবে? মমতা ব্যানার্জি তো সবগুলি সরকারের ছিল। নরসিংহামের সরকার ছিল, অটল বিহারী সরকারের ছিল, মনমোহনের সরকারও ছিল, আবার এখন বাইরে আছে। সব সরকার করেছে তো। CPIM কি সব সরকার করেছে?
সিপিআইএম তো কেন্দ্রের কোনো সরকারে যায়নি, বাইরে থেকে সমর্থন করেছে, মানুষের দাবি আদায় করেছে। আমার মন্ত্রিত্ব তো দিতে হয়নি। রাহুল সিনহাকে জিজ্ঞেস করুন যে তোমার পার্টি কতদিন ছিল? 1984 তো একটা আসন পেয়েছিল, দুটো আসন পেয়েছিল। পশ্চিমবাংলায় কতদিন নীল ছিল এটা বলো। আমরা দুটো নির্বাচন নীল হয়েছি, তুমি কত নির্বাচনে নীল ছিলে একটু ভালো করে খতিয়ে দেখো। একটা জিনিস একটু জিজ্ঞাসা করব, পার্লামেন্ট চলাকালীন আপনার কি মনে হয় যে এরকমটা পার্লামেন্ট, আপনি যেরকম বলছেন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আদায় করার জায়গা, বিভিন্ন রকম গঠনমূলক কাজ, সেখানে তো এখন দেখছি একে অপরকে বাক্য বিনিময়, টিকা টিপ্পণী, কখনো ব্যক্তিগত আক্রমণ। আমি বলছি এটা কি পার্লামেন্টের জায়গা? না, সংসদীয় গণতন্ত্র মানের তো হচ্ছে মানুষের জন্য আইন তৈরি করা। বিধানসভায় রাজ্যের জন্য, লোকসভায় রাজ্যসভায় সর্বভারতীয় দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে লেজিসলেচার, তম্বগুলি জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেচার, আর চতুর্থটা হচ্ছে মিডিয়া। তাহলে এই স্তম্ভগুলিকে রক্ষা করার ব্যাপার আছে। তো এই যে পার্লামেন্টারি সিস্টেম, লেজিসলেচারকে তার যে, কারণ নির্বাচিত প্রতিনিধিরা চালায় আর বাকিগুলি মনোনীত, ঠিক আছে না? তাহলে নির্বাচিত প্রতিনিধিদের যে অধিকার, সেই অধিকারটা যারা খর্ব করে আর নির্বাচিত প্রতিনিধিদের যারা গুরুত্ব কমিয়ে দেয়, এই আজকেই উত্তরপ্রদেশের রিভিউতে এনডিটিভি খুলো, পরিষ্কার লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিদের এমএলএদের কোনো গুরুত্ব নেই। বিজেপি লিখছে, বিজেপি লিখছে যে এমএলএদের কোনো গুরুত্ব নেই, আমরা লিখছি না। দেখলে অবাক হয়ে যাবে, the MLA has no power. The district magistrate and adhikaris rule the roost. This is making our workers feel humiliated. For years, the RSS and BJP have worked together, building strong connection in society. Officials cannot replace party workers. A senior party leader said RSS is the BJP's ideological mentor and is credited with building the party's base from the ground up. এই যে আমরা অরুণাভ ঘোষ বলেছিল একটাই পোস্ট, বাকিগুলি ল্যাম্প পোস্ট, মানেটা কি? বিজেপি তৃণমূল তো তাই করছে না, নির্বাচিত প্রতিনিধিরা আন্ডারমাইন করছে। পঞ্চায়েতে বলো, মিউনিসিপ্যালিটিতে বলো, পঞ্চায়েতের ত্রিস্তরে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তেমনি হচ্ছে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি, লোকসভা, তাদের দাম কি? ওই বিজেপির নেতারা বলছে, আমি স্টেটমেন্টটা দিলাম, এটা বিজেপির। আজকেই উত্তরপ্রদেশের নির্বাচনকে ঘিরে পড়েছে। তাহলে সংসদকে উপেক্ষা করা, তুমি যেটা বললে, বিরোধীদের ওই যে 146 জনকে বের করে দিল, সাসপেন্ড করে এইসব আইন, আইন পাস করাচ্ছে, ওই সংহিতা পাস করাচ্ছে। আমার সংহিতা নিয়ে মমতা ব্যানার্জি কমিটি করেছে। হ্যাঁ, তাহলে কথাগুলির খেয়াল থাকতো। ও স্টেটমেন্ট দিয়েছে, রাজ্যপাল তো রাজ্যপালের এখতিয়ারের বাইরে কথা বলে। রাজ্যপাল কনস্টিটিউশন প্রধান, কিন্তু রাজ্যপাল তার পদের মর্যাদা রাখবেন তো। হ্যাঁ, আবার রাজ্যপাল সম্পর্কে মুখ্যমন্ত্রী যা উক্তি করেন সেটাও ঠিক নয়, সব তারা। আরে আমরা ত্রিভুবন নারায়ণ সিং বলে একজন রাজ্যপাল ছিল, তাকে সম্বর্ধনা দিয়েছিলাম, বিদায় সম্বর্ধনা। হাওড়া স্টেশনে তখন রাজধানীতে তিনি যাচ্ছিলেন, কান্নাকাটি হচ্ছিল। রাজ্যপাল মানে তাই, রাজ্যের আসবে দেখবে। পদ্মজা নাইডুর রাজ্যপাল ছিলেন, কী ভূমিকা পালন করেছে দেখতে হবে তো। এখানে নুরুল হাসান রাজ্যপাল ছিলেন, কী ভূমিকা পালন করেছেন? কেন্দ্রই পাঠিয়েছে, আমাদের রাজ্যের বিরুদ্ধেই পাঠিয়েছে, কিন্তু এখানে দেখে গেছে যে মানুষকে দেখে মানুষকে ভালোবেসে। আবার এপি শর্মাকেও রাজ্যপাল এনেছিলেন, কেদার পান্ডেকেও রাজ্যপাল পাঠিয়েছিলেন, সব আমরা দেখেছি। যখন শপথ নেয় অ্যান্টনি ল্যান্সলট ডায়াস, AL ডায়াস, ধর্মবীরা, তারা রাজ্যপাল ছিলেন, সমালোচনা করেছি, কিন্তু কি কোন স্তর পর্যন্ত গেছে?
আর এখন মামলা হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যপাল নিয়ে উক্তি করছেন, রাজ্যপালের পক্ষে মামলা করছেন একজন, তারপর বিচারপতি বলে দিচ্ছে এই ধরনের কথা বলা বন্ধ করতে হবে। এটা কি সংসদীয় গণতন্ত্রকে আপেল করছে না লোয়ার ডাউন করছে? এটা তো ভাবতে হবে। না, একদমই তাই। আমি একদম ছোট্ট করে জেনে একটু শেষ করব, একদম শেষ স্পেসিফিক প্রশ্ন। এত ভালো প্রার্থী এবং এতটা লড়াই ঝাঁপিয়ে আমি বলছি আবার পশ্চিমবাংলায় এই বিপর্যয়ে কেন? ঠিক কী কারণ মনে করছে? প্রার্থী লড়বে, হারবে, লড়বে, জিতবে। প্রার্থীরা ঐশী ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা, শেখ ইব্রাহিম আলী, এরা অ্যাসেম্বলিতেও লড়েছে, হেরেছে। আবার পার্লামেন্টে দীপশিতা, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, তারা লড়েছে, হেরেছে, শেষ হয়ে গেছে। মানুষ কি দেখেছিল যে ওরা জিততে পারে? কল্যাণ ব্যানার্জিকে কীভাবে দেখছে আর দীপশিতাকে দেখেছে। মানুষের মনের কথা বলো, হৃদয়ের কথা, কাগজের কথা না, হৃদয়ের কথা বলো। দীপশিতাকে পছন্দ করছে না কল্যাণ ব্যানার্জিকে পছন্দ করছে, কিন্তু রায় মানুষ মেনে নিচ্ছে। দীপশিতা কন্টেস্ট করেছিল, পরাজিত, আর কল্যাণ ব্যানার্জি জয়ী। বাস্তবতা। কিন্তু মানুষের মন থেকে কি আছে? বেকারের বিরুদ্ধে কে কথা বলছে? মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কে কথা বলছে? এই যে বালি পাচার, গরু পাচার, এই চাকরি পাচার, দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এত কিছু দুর্নীতি, এগুলির পক্ষে কে বিপক্ষে কে? এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এই দুর্নীতি তো ভোটে প্রভাব পড়ছে না, পড়লে তো বামপন্থী। এই তো বলছে দুর্নীতি যারা করছে তারা ইলেক্টেড হচ্ছে, তার মানে এটা কি? এটা কি শেষ? এটা কি নির্বাচনের রায়? কেউ বিশ্বাস করে যে পশ্চিমবাংলার সমস্ত ভোটাররা দুর্নীতির পক্ষে? এমন একটা মেকানিজম আছে, যেই মেকানিজমটাকে যারা সেপোলজিস্ট তাদেরকে গবেষণা করে বের করতে হবে। এরকম দুর্নীতিগ্রস্তরা, এই অপরাধীরা, তারা ভোট পেয়ে ইলেক্টেড হলে অপরাধ খালন হয়ে যাচ্ছে, হচ্ছে না। মুখ্যমন্ত্রীও পার পায়নি, জয়ললিতা পার পেয়েছিল, চলে যেতে হয়নি। জিতলেই চন্দ্রবাবু নাইডু পার পেয়েছিল, পায়নি। কথা খেয়াল রাখতে হবে। শ্রীলঙ্কা পার পেয়েছে, মানুষকে ধরে একদিন জনতার আদালতে যখন বিচারটা হবে, সেই সময় তখন কি অবস্থা হবে? এটার জন্য শেষ দিন, এটার জন্য ভাবতে হবে। এটার জন্য আমরা অপেক্ষা করছি। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। যদিও বলে যান মানুষ ভুল করে, আবার মানুষই তা সংশোধন করে, কিন্তু মানুষই শেষ কথা বলবে, জনগণই শেষ কথা বলবে, তার উপরেই আস্থা রাখতে হবে। আর এই যে আমাদের ইয়াঙ্গার বাহিনী, তারা লড়াইয়ের ময়দানে এত আক্রান্ত, রক্তাক্ত, এত কুৎসিত বক্তব্য, তা সত্ত্বেও তারা মাঠে, ময়দানে, কলে, কারখানা, অফিসে, আদালতে যারা লড়াই করছে তাদেরকে প্রেরণা যোগাচ্ছে যে উই শ্যাল ওভারকাম। আমরা এই প্রতিকূলতা থেকে অতিক্রম করবই এবং আমরা জিতবই। এবং এইরা হচ্ছে এই শ্রমিক আন্দোলনের লিডার, কৃষক আন্দোলনের লিডার, ক্ষেতমজুরদের আন্দোলনের লিডার, এই সব কর্মচারীদের লিডার, শিক্ষকদের লিডার, ছাত্র, যুব, মহিলা, এই সব এক কাট্টা হয়ে এই প্রতিহত করবে আক্রমণকে। এবং জয় একদিন আসবেই। জয়, পরাজয়, পরাজয়, জয়। জয়ের মধ্যে পরাজয়ের বীজ নিহিত থাকে, আবার পরাজয়ের মধ্যেও জয়ের বীজ নিহিত থাকে। যদি যেটাই আমি দেখতে ভুল করব, সেটা আমার কাছে ক্ষতি হবে। পরাজয়ের মধ্যে জয়ের ইঙ্গিত থাকে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আবার জয়ের মধ্যে পরাজয়ের ইঙ্গিত থাকে। 2006 সালে আমরা 50.18% ভোট পেয়েছিলাম, কিন্তু গ্রামাঞ্চলে গরিব মানুষদের মধ্যে ভোট কমেছিল।
সেটা আমরা তখন লক্ষ্য করিনি। ওটার মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছিল। তারপরে 8 সালে পঞ্চায়েতে আমরা হারলাম, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর। বলে খেয়াল রাখতে হবে তো। তাহলে আমাদের কাছে অনেক শিক্ষা আছে। হেরেছি, আবার জিতেছি। একবার হারা মানেই সব শেষ না, একবার জেতা মানেও সব না। একটা কথা আছে, ভিক্টরি হ্যাজ গট সো মেনি প্যারেন্টস, ডিফিট অনলি অরফান। জয়ীর অনেক মা বাবা থাকে, পরাজিত থাকে হয় অরফান। কিন্তু আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না। আমরা বলি জয়ের মধ্যেও পরাজয়ের বীজ, পরাজয়ের মধ্যেও জয়ের বীজ। জিতেছি এটা মানুষের রায়, হেরেছি এটাও মানুষের রায়। তাহলে আমাদের ভুলটা 34 বছর তো আমরা জিতেছি, তো 34 বছর যারা সমর্থন করলো 13 বছর আমাদেরকে বর্জন করেছে বলেই মানুষ ভুলে গেল, আর আমরা সব ঠিক হয়ে গেলাম। মনে করি মানুষের উপর ভরসা রাখছি, মানুষের মন জয় করবই। সেটা খেতে কামারে, কলে কারখানা, অফিসে আদালতে, পাড়ায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, যে যেখানে আছে মানুষের কাছে যাও, মানুষের সাথে যেখানে মানুষ সেখানে যাও, তার মনটাকে বুঝো, তার কথা শোনো, কান পেতে থাকো। মানুষের মন জয় করতে পারলে কোনো আক্রমণই, কোনো মিথ্যা কুৎসা হবে না। মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মিডিয়া পাওয়ার, আরেকটা এম আছে, সেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশনের দিন, স্যার ভায়োলেশন। এই 4টে এম এটা যেমন আছে। আর আমরা বলি হ্যাঁ আমাদের কাছে আরেকটা পাওয়ার আছে, উইল পাওয়ার, মনোবল, আদর্শের উপর ভিত্তি করে। এই উইল পাওয়ার নিয়েই হচ্ছে ইয়াঙ্গার জেনারেশান, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, প্রবীণ নবীন মাঝবয়সীদেরকে সঙ্গে করে লড়াই করছে। তারা জিতবেই একদিন না একদিন, কেউ আটকাতে পারে না।